যখন তরুণ সত্যজিৎ রায় তার মা সুপ্রভা রায়ের সাথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আশীর্বাদ নিতে ঠাকুরের কাছে যান, তখন তিনি ঠাকুরকে একটি স্বাক্ষর বই উপহার দেন। বইটিতে স্বাক্ষর না করে ঠাকুর বইটি বাড়িতে নিয়ে যান। পরের দিন সকালে যখন সত্যজিৎ উত্তরায়ণে ঠাকুরের বাসভবনে পৌঁছান, তখন তিনি বইটি ফেরত পান, কবির নিজের লেখা ৮ লাইনের একটি কবিতা সহ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনেয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। 1961 সালে সত্যজিৎ রায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী উপলক্ষে দুটি চলচ্চিত্র তৈরি করেন। একটি ছিল একটি প্রচলিত জীবনী তথ্যচিত্র, অন্যটি ছিল ত্রিবিধ বিল, ৩ কন্যা, যা রবীন্দ্রনাথের ৩টি নারীর গল্পের উপর ভিত্তি করে তৈরি। এরপর সত্যজিৎ রবীন্দ্রনাথের লেখার আরও দুটি পর্দা রূপান্তর, চারুলতা 1964 সালে রিলিজ করে এবং ঘরে বাইরে 1984 সালে তৈরি হয়। রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিয়ে রচিত 3টি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রের দিকে নজর দেওয়ার আগে আমরা দুই সাংস্কৃতিক মহান ব্যক্তির মধ্যে কিছু মিল লক্ষ্য করতে পারি। সত্যজিৎ রায়ের নোটবুকে দৃশ্যশিল্পে তার প্রতিভার প্রচুর প্রমাণ পাওয়া যায়, যেখানে তার সিনেমার ধারণার অসংখ্য চিত্র আমরা দেখতে পাই। অন্যদিকে রবীন্দ্রনাথ 60-এর কাছাকাছি সময় চিত্রকলায় মনোনিবেশ করেছিলেন। অন্যদিকে রবীন্দ্রনাথ প্রায় 2232টি গান লিখেছিলেন। সত্যজিৎও একজন লেখক ছিলেন, অবশ্যই চলচ্চিত্রের চিত্রনাট্যের লেখক। তবে গোয়েন্দা গল্প এবং বিজ্ঞান কল্পকাহিনী, প্রবন্ধ ও সমালোচনার লেখকও। এটি একটি জনপ্রিয় সত্য যে রবীন্দ্রনাথ এক জীবনে এত বেশি লিখেছেন যা বেশিরভাগ মানুষ এক জীবনে পড়তে পারে না। উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ এবং প্রায় 60টি কবিতা। উভয় ব্যক্তিরই একটি বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি ছিল যা তাদের বহুমুখী প্রতিফলন ঘটায়। ঠাকুর একজন নিবেদিত প্রাণ ভারতীয় ছিলেন, যিনি তার দেশের স্বাধীনতার জন্য আকুল ছিলেন। তবুও তার শৈল্পিকতা এবং বুদ্ধিমত্তা কেবল একটি দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না। সত্যজিৎ তার ভারতীয় ঐতিহ্যের উপরও গর্বিত ছিলেন, তবুও অন্যান্য দেশের সংস্কৃতি থেকে যা খুশি নিতে পেরে খুশি ছিলেন। দুজনেই বাংলার মতো ইংরেজিতেও কথা বলতেন এবং লিখতেন। দুজনেরই ব্রাহ্ম সমাজের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যা সম্ভবত তাদের ধর্মীয় চেতনাকে আরও সুগঠিত করেছিল, এবং দুজনেই তাদের গভীর মানবতাবাদের জন্য বিখ্যাত ছিলেন। দুজনেই শিশুদের জন্য অনেক লিখেছেন, যা সকল বয়সের মানুষের দ্বারা উপভোগ করা এবং প্রশংসিত হতে পারে। দুজনেই ব্যাপকভাবে ভ্রমণ করেছিলেন এবং বিভিন্ন দেশে তাদের শৈল্পিক চিহ্ন রেখে গেছেন। তবুও হৃদয় ছিলেন গভীরভাবে বাঙালি। বাংলায় বসবাস এবং বাংলায় কাজ করা বেছে নিয়েছিলেন। তবুও সত্যজিতের শৈল্পিক পরিধি উল্লেখযোগ্য ছিল, তা ঠাকুরের সাথে মেলে না, প্রকৃতপক্ষে কেউই পারেনি। যাই হোক, এই সংক্ষিপ্ত সারসংক্ষেপের মতো মিলগুলি কবির এবং চলচ্চিত্র নির্মাতার ঘনিষ্ঠতার ইঙ্গিত দেয়। ট্রিপল বিলের 3টি ছবি এবং 2টি দীর্ঘ ছবি সবই পুরুষ মহিলা সম্পর্কের উপর আলোকপাত করে, এবং 3টি স্বল্পদৈর্ঘ্য ছবির মধ্যে প্রথমটি পোস্টমাস্টার ছাড়া সবগুলোই বিবাহের উপর আলোকপাত করে। এটাও লক্ষ্য করা যেতে পারে যে পোস্টমাস্টার এবং চারুলতা সাক্ষরতা এবং সাহিত্যের প্রতি উল্লেখযোগ্য ইঙ্গিত দেয়। পোস্টমাস্টারের গল্পের কেন্দ্রবিন্দুতে
স্থানচ্যুতির ধারণাটি রয়েছে। কলকাতার ভদ্রলোকের এক যুবক নন্দলাল একটি গ্রামীণ ডাকঘরে কর্মরত এবং তার জীবনযাত্রার ধরন সম্পূর্ণ ভিন্ন, যার সাথে সে খাপ খাইয়ে নিতে পারে না, এবং এই সাংস্কৃতিক বা সামাজিক দ্বন্দ্বই তার ক্রমাগত এবং ক্রমবর্ধমান বিষণ্ণতার একমাত্র কারণ। অবশেষে ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার পর সে বদলির জন্য আবেদন করে এবং গ্রাম ছেড়ে চলে যায়। সম্ভবত নন্দলাল খুব বেশি সহানুভূতিশীল নয়, কারণ সে একজন আদরের এবং সম্ভবত অতিরিক্ত মাতৃত্ব প্রাপ্ত শহরের ছেলে বলে মনে হয়। তবে ছোট্ট অনাথ মেয়ে রতনের প্রতি ঠাকুর এবং রায় প্রচুর সহানুভূতি প্রকাশ করেন, যে নন্দলালের গৃহকর্মী হিসাবে কাজ করে এবং অসুস্থ হলে তার নার্সের ভূমিকা পালন করে। নন্দলাল যখন তার গ্রামের বাড়িতে পৌঁছান, তখনই চলচ্চিত্রটির প্রতি সাহিত্যিক আগ্রহের সূচনা হয়। তাকে কিছু বই বের করতে দেখা যায়। সে একটি বই নিয়ে বারান্দায় বসে বইটি পড়ে। সে গ্রামের কিছু লোককে জানায় যে সে কবিতা লিখতে পছন্দ করে এবং ইংরেজি সাহিত্য পড়ে। এর প্রতিক্রিয়া ছিল একঘেয়েমি দূর করার জন্য সে রতনকে পড়তে এবং লিখতে শেখাতে শুরু করে। সে এটা নিজের বিনোদনের জন্য করে, কিন্তু রতনের কাছে সে প্রায় ঐশ্বরিক মর্যাদা লাভ করে। যখন তার বদলির আগমনের সাথে সাথে তার সুখ ফিরে আসে, তখন রতনের জন্য দুর্দশা নেমে আসে। যখন নন্দলাল গ্রাম ছেড়ে চলে যায়, তখন সে চোখের জল ফেলে, কিন্তু ঠাকুর এবং রায় তাকে সমর্থন করে একটি যোগ্য মর্যাদা বজায় রেখে এবং রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে দেখতে না পাওয়ার ভান করে পরিপক্কতার লক্ষণ দেখিয়ে। দ্বিতীয় ছবি মণিহারা অন্য দুটি ছবির মধ্যে কিছুটা ব্যতিক্রমী বলে মনে হতে পারে। প্রকৃতপক্ষে যখন বিদেশে দেখানো হয়, তখন প্রায়শই এটিকে বাদ দেওয়া হয়, যাতে এটি দুটি সম্পূর্ণ ভিন্ন ছবির দ্বৈত রূপ পায়। যদিও একে অপরের সাথে অনেক আপেক্ষিকতা রয়েছে, মণিহারা ব্যক্তিগত আবেগ এবং বৈবাহিক অবিশ্বাসের একটি আখ্যান প্রকাশ করে, যা কিছুটা ভীতিকর ভূতের গল্পের সাথে মিশে যায়। প্রকৃতপক্ষে ছবিটি এবং এটি যে ছোট গল্পটি পুনর্নির্মাণ করে, তা একজন গ্রামের স্কুল শিক্ষকের পড়া গল্প হিসাবে উপস্থাপন করা হয়েছে। এই সরল আখ্যানটি ফণীভূষণের তার স্ত্রী মণিমালিকার প্রতি আকাঙ্ক্ষা, অলঙ্কার, তার হিংস্রতা এবং তার অবিশ্বাসের প্রতি আকৃষ্টতা নিয়ে আলোচনা করে। প্রকৃতপক্ষে সে তার প্রেমিকের সাথে পালিয়ে যায় যখন তাদের ভ্রমণের নৌকাটি ডুবে যায় এবং তারা ডুবে যায়, তখন ন্যায় বিচার জয়লাভ করে বলে মনে হয়। চারুলতার সাথে আমাদের কিছু দৃশ্যগত মিল লক্ষ্য করা যেতে পারে। ফণীভূষণ এবং ভূপতির বাড়ির স্থাপত্য এবং সাজসজ্জা উল্লেখযোগ্যভাবে পশ্চিমা ধাঁচের, যেমন তাদের পোশাক পরিধানের ধরন। এটি মনে করিয়ে দেয় যে গল্পসহ চলচ্চিত্রটি দুটি ভারতে, অর্থাৎ ভারতীয় ভারত এবং ব্রিটিশ ভারত পটভূমিতে নির্মিত, এবং ঠাকুর এবং কিছুটা হলেও রায়ও দুটি ভারতের সময়কাল পেরিয়ে গেছেন। চারুলতার ক্ষেত্রে এই বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ, তবে মণিহারের ক্ষেত্রে এটি বেশিরভাগ ক্ষেত্রেই কেবল প্রসাধনী। তৃতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি হল আনন্দদায়ক সমাপ্তি, যা বেশ কয়েকটি কারণে উল্লেখযোগ্য, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল এটি অপর্ণা দাশগুপ্তকে পর্দায় আনা প্রথম দিকের চলচ্চিত্রগুলির মধ্যে একটি, যিনি
পরবর্তীকালে অপর্ণা সেনের চরিত্রে অভিনয় করে বাংলার অন্যতম সেরা অভিনেত্রী এবং ভারতের অন্যতম শীর্ষস্থানীয় চলচ্চিত্র নির্মাতা হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন। এখানে মূল আকর্ষণ হল মৃন্ময়ী চরিত্র, যে পোস্টমাস্টারে রতনের সমবয়সী এক গ্রামের মেয়ে। কিন্তু রতন যেখানে গৃহপালিত এবং তার কাজে দায়িত্বশীল, সেখানে মৃন্ময়ী একজন সত্যিকারের টমবয়, বাইরের স্বাধীনতার সাথে একাত্ম। তার বেশিরভাগ ছেলেদের দল এবং তার পোষা কাঠবিড়ালির সাথে খেলা করে। ছবিটি মজায় ভরা, কারণ পোস্টমাস্টার মর্মস্পর্শী অনুভূতিতে ভরপুর, বেশিরভাগই দুঃখজনক। এটাও বলা যেতে পারে যে রবীন্দ্রনাথের তুলনায় সত্যজিৎ রায়ের সংস্করণে সমাপ্তির মজা বেশি স্পষ্ট, কারণ এর অনেকটাই দৃশ্যত প্রকাশ করা যায়। কাদায় পিছলে পড়তে দেখা যায় এমন কাউকে বইয়ের কিছু লাইন দিয়ে বলা হয়েছে তার চেয়ে অনেক বেশি মজার। পোস্টমাস্টারের মতো আখ্যান দুটি কেন্দ্রীয় চরিত্রের মধ্যে বৈপরীত্য বিকাশের মাধ্যমে এগিয়ে যায়। পোস্টমাস্টারের মতো নয়, সমাপ্তি একটি মিলনে শেষ হয়, বিচ্ছেদে নয়। তবে এখানে বিষণ্ণতার একটি উপাদান রয়েছে। ঠাকুর অল্পবয়সী মেয়েদের বিবাহের ন্যায্যতা সম্পর্কে নিশ্চিত নন বলে মনে হবে, কারণ মৃন্ময়ের প্রিয় শিশুসুলভ বৈশিষ্ট্যগুলি অবশ্যই ম্লান হয়ে যাবে যখন গৃহিণী মৃন্ময়ী আবির্ভূত হবেন। বিদ্রুপাত্মকভাবে মনে হবে যে তার শিশুসুলভ বৈশিষ্ট্যগুলি তাকে অমূল্যের কাছে প্রিয় করে তোলে, যেমনটি চলচ্চিত্রের দর্শকদের কাছে সত্যই প্রিয়। পোস্টমাস্টার এবং সমাপ্তির মধ্যে স্পষ্ট মিল রয়েছে। দুটি ছবি, একটি অল্পবয়সী মেয়ে এবং একজন বয়স্ক পশ্চিমা শিক্ষিত পুরুষের সাথে তার সম্পর্কের উপর আলোকপাত করে, এবং উভয়েরই গ্রামীণ প্রেক্ষাপট রয়েছে। তবে স্পষ্ট পার্থক্যও রয়েছে। একটিতে বিচ্ছেদ, অন্যটিতে মিলন। একটির মর্মস্পর্শিতা, অন্যটির হালকা হৃদয়। পোস্টমাস্টারের সরলতা, সমাপ্তির জটিল বিকাশ। তবুও দুটি ছবি একে অপরের পরিপূরক এবং তিন কন্যাকে তিন বিলের পরিবর্তে দ্বিগুণ বলে যুক্তিকে শক্তিশালী করে। 1964 সালে অসাধারণ সুন্দর চারুলতা তৈরি করেন, যা সংলাপের চেয়ে দৃশ্যমান অভিজ্ঞতার জন্যই বেশি উল্লেখযোগ্য। শুরুর শিরোনামগুলিতে রুমালে রোমান খ চিহ্নটি সূচিকর্ম করা একজোড়া হাতের ছবির উপর দিয়ে ঘূর্ণায়মান। খ, চারুলতার স্বামী ভূপতির জন্য। শিরোনামগুলির ঠিক পরেই চারুলতার চাকরকে চা খাওয়ার জন্য ডাকা হয় এবং তারপরে 8 মিনিটেরও কম সময় ধরে কোনো সংলাপ ছাড়াই এই সময়ের দৃশ্যগুলিতে চারুলতা একটি বইয়ের তাক থেকে একটি বই, বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা, বেছে নিচ্ছেন, যা তার সাক্ষরতা এবং বাংলা লেখার প্রতি তার আনন্দ উভয়ই নির্দেশ করে। তিনি স্পষ্ট আনন্দের সাথে অপেরা চশমার মধ্য দিয়ে বাইরের জগতের ঘটনাগুলি পর্যবেক্ষণ করেন। একজন প্রশিক্ষক এবং তার দুটি বানর একটি পালকি ঘরটি অতিক্রম করে, আপাতদৃষ্টিতে মজাদার মোটা মানুষ। তারপর তিনি ভূপতিকে দীর্ঘ শটে উপরের তলায় বারান্দা দিয়ে এগিয়ে আসতে দেখেন। চিন্তায় ডুবে আছেন, তার স্ত্রীকে লক্ষ্য করেন না। তিনি একটি ঘরে প্রবেশ করেন। সেখান থেকে তিনি কয়েক মুহূর্ত পরে একটি বই নিয়ে বেরিয়ে আসেন, খোলা এবং তার পূর্ণ মনোযোগ আকর্ষণ করেন। এই শুরুর অংশটি অত্যন্ত দক্ষতার সাথে চারুলতাকে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্নভাবে প্রকাশ করে, কেবল অপেরা চশমা দ্বারা সংযুক্ত এবং ভূপতির সাথে। এটি তার অস্থিরতাও তুলে ধরে। চারুলতার বাংলা উপন্যাস নির্বাচনের দৃশ্যটি তার বাঙালিত্বের অথবা ভারতের সাথে তার সম্পৃক্ততার ইঙ্গিত দেয়।
ভূপতি ব্রিটিশ ভারত, এমনকি কেবল ব্রিটেন দ্বারাও অত্যন্ত অনুপ্রাণিত এবং উদ্বিগ্ন। তিনি ব্রিটিশ রাজনৈতিক উদারনীতিকে সভ্যতার মহান আশা হিসেবে দেখেন এবং এটিই তার নিজস্ব সংবাদপত্র দ্য সেন্টিমেন্টাল, অবশ্যই ইংরেজিতে, যার আবেদন কেবল কলকাতার পশ্চিমা শিক্ষিত অভিজাতদের মধ্যেই সীমাবদ্ধ। তার স্ত্রী এত প্রিয় বাঙালি লেখকদের প্রতি তার কোনো আগ্রহই নেই। তাই যদিও এটা বলা সম্পূর্ণ ভুল হবে যে বিবাহ কোনোভাবে প্রেমহীন, তবে এটি লক্ষণীয় যে ভূপতি তার নিজস্ব কাজের প্রতি নিবেদিত প্রাণ, যা ব্রিটিশ ভারতে নিহিত। অন্যদিকে চারুলতা ভারতীয় ভারতে তার অবস্থানের দ্বারা ব্যস্ত। যাই হোক, প্রতিটি ভারতের গুণমান সম্পর্কে তুলনামূলক বিচার করা অথবা একটিকে অন্যটির চেয়ে যোগ্য বলে দাবি করা আসলেই অর্থহীন হবে। আমি মনে করি ঠাকুর এবং রায় উভয়ের বুদ্ধিদীপ্ত সংশ্লেষণের পক্ষে আসবেন। দুর্ভাগ্যবশত স্বামী স্ত্রী একে অপরের থেকে আলাদা থাকেন এবং এই দ্বিধা বিভক্তি পরবর্তী নাটকের কেন্দ্রবিন্দুতে। এই নাটকের মূল আকর্ষণ হল ভূপতির এক চাচাতো ভাই অমলের সাক্ষাৎ, যিনি একজন প্রাণবন্ত এবং শিক্ষিত যুবক। তার এবং কিছুটা বয়স্ক চারুলতার মধ্যে দ্রুত একটি প্রাণবন্ত ও সৃজনশীল সম্পর্ক গড়ে ওঠে। প্রথমে এটি একটি নিষ্পাপ সম্পর্ক, যা লেখার প্রতি পারস্পরিক আগ্রহের উপর ভিত্তি করে তৈরি। কিন্তু এই সাহিত্যিক আবেগ যত তীব্রতর হতে থাকে, সম্পর্কটি প্রেমের রূপ ধারণ করতে দেখা যায়। যাই হোক, উপন্যাস বা ছবিতে এর স্পষ্ট অর্থ দেওয়ার মতো কিছুই নেই। কেবল একটি আবেগঘন মুহূর্ত ছাড়া, যখন চারুলতা তীব্রভাবে কাঁদে অমলকে বুকে জড়িয়ে ধরে। এটা অবশ্যই মনে রাখতে হবে যে এই মুহূর্তটি অমলের উপর গভীর প্রভাব ফেলে। ছবির বাকি অংশে সে আর হাসে না এবং মনে হয় তার চলে যাওয়া অনিবার্য। এটাও জোর দিয়ে বলা উচিত যে ভূপতি একজন ভালো স্বামী এবং প্রেমময়, এবং চারুলতা তার প্রতি নিবেদিত প্রাণ। ছবির শুরুর লাইনে মালিকের চা দেরিতে আসার জন্য তার উদ্বেগ দেখানো হয়েছে, যা স্ত্রীর প্রতি ভক্তির একটি সহজ ইঙ্গিত। ভূপতির জন্য সে যে চপ্পল সেলাই করে তা কেবল রুমাল সেলাই করে। তার তুলনায় অমলের জন্য অমিতব্যয় বলে মনে হতে পারে, কিন্তু চপ্পলের উদ্দেশ্য হল অবিশ্বস্ততার চেয়ে বরং সরলতার ইঙ্গিত দেওয়া, এবং অমল যে রাতে বাড়ি থেকে বের হয় সে রাতে চপ্পল রেখে যাওয়ার ক্ষেত্রে তার প্রত্যাখ্যানের একটি সহজ ইঙ্গিত দেওয়া। পূর্ববর্তী প্রেক্ষাপটে যেমন উল্লেখ করা হয়েছে, চারুলতা হল ঠাকুর চলচ্চিত্রগুলির মধ্যে একটি যা দৃশ্যমান অ্যাংলো প্রেমিকতা দ্বারা চিহ্নিত, বিশেষ করে বাড়ির স্থাপত্য ও সাজসজ্জা এবং ভূপতির পোশাক পছন্দের ক্ষেত্রে। এই আপাত অ্যাংলো প্রেমিকতা চারুলতার বাংলা সাহিত্য পড়া এবং তার মাতৃভাষা লেখার প্রতি আগ্রহের বিপরীতে। 20 বছর পর সত্যজিৎ ঘরে বাইরে নির্মাণ করেন, যা তার শেষ 4টি ছবির মধ্যে প্রথম, যা ইঙ্গিত দেয় যে তার কাজের বেশিরভাগ উজ্জ্বলতা হারিয়ে গেছে। ঘরে বাইরে অত্যধিক দীর্ঘ এবং সংলাপে ভরা, যার বেশিরভাগই শুষ্ক এবং বিতর্কিত। ছবিটির প্রাসঙ্গিক ভিত্তি হল 1905 সালে কার্জনের বঙ্গভঙ্গ এবং বিক্ষোভ, যা মূলত বিদেশি কাপড় পোড়ানোর মাধ্যমে প্রকাশ্যে ঘটেছিল, যার প্রতিবাদের তীব্র বিরোধিতা করেছিলেন ঠাকুর। নাটকটি 3টি চরিত্রকে ঘিরে রচিত: নিখিল, তার স্ত্রী বিমলা এবং তার ঘনিষ্ঠ বন্ধু সন্দীপ। বন্ধুত্ব অসম্ভব বলে মনে হয়। নিখিল ভদ্র, যুক্তিবাদী এবং প্রতিবাদের আগুনের বিরোধী। অন্যদিকে
সন্দীপ একজন উচ্ছৃঙ্খল, একজন প্রবল কাপড় পোড়া ও বিক্ষোভের সংগঠক। সন্দীপকে মন জয় করার জন্য বিমলা সেখানে থাকে এবং চারুলতা অমলের দ্বারা কিছুটা মুগ্ধ হয়। বিমলা কিছু সময়ের জন্য সন্দীপের দ্বারা মুগ্ধ হয়। বিক্ষোভ যখন হিংসাত্মক হয়ে ওঠে তখন নিখিল সন্দীপকে চলে যেতে নির্দেশ দেয় এবং বিমলা বুঝতে পারে যে তার দ্বারা প্রভাবিত হওয়া বোকামি। অবশেষে প্রতিবাদের সহিংসতার মাঝে নিখিলকে হত্যা করা হয়। সত্যজিৎ রায়ের এই 5টি ঠাকুর চলচ্চিত্র কিছুটা অসম গোষ্ঠী গঠন করে, তবে পোস্টমাস্টার, সমাপ্তি এবং চারুলতা দক্ষতার সাথে আলাদাভাবে দাঁড়িয়ে আছে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।